আপনি যখন বিএনপিতে জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন? তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন, বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন, তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এইভাবেই পাশে আসছেন? কেন আমি এই প্রশ্ন করছি, আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার। তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল? আমি বলি বিএনপি, আমি বললাম বহুমতের প্ল্যাটফর্ম। এখানে অনেক ফুল আছে এই বাগানে, অনেক ধরনের ফুল আছে। আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি। তখন তারেক রহমান সাহেব দেশে ছিলেন না। আমি যখন বিএনপিতে গেছি, দুনিয়ার কেউ বিএনপি করে না। 2006 সনের নভেম্বরের পরে আমার কথাটা খুব বুঝার চাই, কেউ বিএনপি করে না। জামাতও বিএনপি থেকে সরে গেছে। আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে, 1-11 আইসা গেছে। আমার কথাটা বুঝেন, আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে, এবং আমি সব কথা বলে গেছি। আমার কথাটা খুব ক্লিয়ার। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি বলবো কি করব আমি ক্লিয়ার বলে গেছি। আমি আপনার দল করব, আপনি আমাকে চান। দেখেন উনি কিন্তু এখনো জীবিত, কাজে উনি কথাটা লন্ডন থেকেও শুনবেন, সবাই শুনবে। আমি ওনাকে বলছি, আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি, মারাত্মক ভাবে। যখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম। আপনার নিজস্ব চিন্তাধারার জন্য আপনি সব মানুষকে সম্মান করেন। তবে নেত্রী, আপনি যদি আমাকে নেন, একটা কথা বলে দেয়, আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না। মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না। আমার মতো করে আমি কথা বলবো। এতে যদি আপনি আমাকে নেন নিবেন, না হলে নিয়েন না। আমি সব কথা বলেই গেছি। কিন্তু আপনারা, আমার মনে হয় যে ফজলু ভাইয়ের কথা আমরা সবসময় শুনে আসতেছি, দর্শকরাও আজকে একটা পরিষ্কার হলেন। আমি ফজলু ভাই অনুষ্ঠান দেখি গত 2-3-4 বছর ধরে, আপনার কথাবার্তা আমি শুনি। আপনার কাছে কি কখনো মনে হয় ফজলু ভাই, এই সরকার ক্ষমতা আসার পরে আপনি ওদের উপরে একটু বেশি ক্রিটিক্যাল? কারণ আপনি যে কথাগুলি, মানে আমি যেই কথাগুলির জায়গায় এটা আসতেছিলাম, যে স্বাধীনতার আপনি প্রায়ই বলেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার এই দিন দেখতে হবে, এটা আপনার কোনোদিন ভাবতে হয় না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আওয়ামী লীগের 15 বছর আপনি কেমনে দেখলেন ফজলু ভাই? আপনি সংবিধানের মূলনীতির কথা বলেন, আওয়ামী লীগ সংবিধানের কুল মূলনীতিটা মানছে, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। কোন সংবিধান দেখা বাংলাদেশটা পরিচালিত হয়েছে? ভোট হোক, যাই হোক। কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন, আপনি বিএনপির জায়গা থেকেও আপনার আমি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে কোন বাংলাদেশের কোন সাংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে, বিচার বিভাগীয় হত্যা কোনটা বন্ধ হয়েছে? কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন ফজলু ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার সেই ভাইয়ের কথা, মাসুদের কথা শুনছিলাম। জীবনে কোনোদিন হতাশ হই নাই। এই বাংলাটা আমার ব্যাপারে ব্যবহার করবেন না। আমি কোনো হতাশ মানুষ না। আমি আপনাকে অনুরোধ করব, এই বাংলাটা কেউ যাতে আমার ব্যাপারে ব্যবহার না করে। এক, 2 নম্বর হলো, আমি এই সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল। এই সরকার যারা আনছে, আমি এখনো চ্যালেঞ্জ করছি। গত 10 বছর, আমি 15 বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি, আমি যা বলছি, আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে, আমাকে যে জেলে রাখা হয়েছে, এই আমি 10 বছর বাড়িতে যাইতে পারি নাই, মা বাবার কবর জিয়ারত করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে। আমি যতবার হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলছি, ফ্যাসিস্ট বা যে শব্দটা, এটাই আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে। আমি একটা কথা সবসময় বলি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। গোখলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন। আমি একটা বলতে চাই, আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে। এই সরকার ক্ষমতায় আসার পিছনে, ক্ষমতায় বলবো না, দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে, জীবন মৃত্যুর খেলা আছে। আমার ছেলেগুলা রাত্র 3টার সময় বাইরে হয়ে গেছে, খুঁজে পাইনি, 5 দিন বাসায় আসে নাই। এগুলো আমরাও মাঠেও ছিলাম, বক্তব্য ছিলাম। ফ্রান্স বিপ্লব যে হয়েছে, বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন? কিন্তু ভলটেয়ার, রুশো, যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে, তাদের নাম বলতে পারবেন। এই দেশে যারা হাসিনার বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে, আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না,
সবার মধ্যে আমি অন্যতম, আর বেশি বললাম না, বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো হয়। আমি প্রত্যেকদিন বলতাম আমার ওয়াইফকে, যে কোনো সময় আমি মরতে পারি, তুমি বিধবা হইতে পারো, ছেলেরা এতিম হইতে পারে, ভয় পাইবা না। এইসব কথা আমি আপনাকে বলি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইটটা, আওয়ামী লীগ মানে 15 বছর হাসিনার বিরুদ্ধে, 15 বছর না, 96 সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে। আমার 3টা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে। আব্দুল হামিদ আমার সঙ্গে 2টা ইলেকশনে ফেল করছে, তারপর আমাকে ডিক্লেয়ার করে নাই। আমি স্বতন্ত্র ইলেকশনে 96 সনে আব্দুল হামিদের চেয়ে 5200 ভোট বেশি পাস করছিলাম। 96 এর ভোটটা গণলে এখনো প্রমাণিত হবে। কাজে আমি আওয়ামী লীগের প্রতি, আমি এখন বলতেছি যে আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। আপনি কি শুনছেন আমার এই বাক্যটা? কতদিন যাবত শুনছেন আপনি নিজে বলেন। আওয়ামী লীগের বলছি, আমি বলছি আওয়ামী লীগের হাইব্রিডরা, প্রথমত শেখ হাসিনা নিঃশর্ত শুধু ক্ষমা না, কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে, আওয়ামী লীগের এই হাইব্রিড যারা কোনোদিনই দেশে পলিটিক্স করতে পারবে না। এই কথাটা আমি বলছি, প্রতিদিন বলতেছি, এখনো বলছি। এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না, কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে। আমি ইউনূস সাহেব যেদিন হয়েছে, আমি ইউনূস সাহেব সম্পর্কে যা বলছি, মাসুদ কেন, আপনি কেন, বাংলাদেশের কেউ বলতে পারবেন আমি ইউনূস সাহেবকে কি বলছি? শোনেন না আমি কি বলছি? 100 বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই। বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান, যিনি নোবেল প্রাইজ দেন। এইগুলো আমি বলছি। আমি 8 তারিখে রাত্র 9:30 উনি যখন শপথ নেন বঙ্গভবনে, আমি সবচেয়ে জোরে হাততালি দিছি। আমার কথা ছিল এই বুঝি বাংলাদেশের পূর্বাকাশে কিছুটা সূর্য উদিত হলো, এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে। কিন্তু আমি যেদিন থেকে বুঝতে পেরেছি এই সরকার কূটকৌশল করিয়া নন ইস্যুকে ইস্যু বানায়া, ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে, সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে। টুকটাক আমার কথাটা বলে, আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে 2 বছর নেন, এখন কিন্তু 2 বছর বলি না। আমি একটা নিঃশর্ত ভাবে বলছি 2 বছর নেন। আমার দল আমাকে যে তুমি 2 বছর কেন দিলা, আমি বলছি দিয়েছি ইউনূস সাহেবের মতো লোক 2 বছর দেশ চালা। কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে, তারা আমাদের সন্তান, তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে, আমি খুব দোয়া করব তারা যাতে যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায়। কিন্তু তাদের যে মূল নেতা বলা হইলো জাতিসংঘে গিয়া, তার নাম হলো বোধহয় মাহফুজ আলম, যাকে মাস্টার মাইন্ড হিসাবে ইউনূস সাহেব পরিচয় করে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি, এবং কিছু কথা বললো, যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া, ইরাক বা মধ্যপ্রাচ্যের কিছু আদর্শিক মিল পাই, আফগানিস্তানে। এই মিলগুলো আমাকে আহত করছে। কেন আহত করছে? তারা গত 6 মাসে 6 মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই। তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে 47-কে এবং 24-কে। 24-কে আমি মাথার উপরে ধারণ করি। আমি আবারও বললাম, মাথার উপরে 24-এর জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে, সেটা আছে। কিন্তু 47 আর 24-কে, 71-কে যারা বাদ দেয়, 71 হলো মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। কথাটা আমি বলি কি না বলেন আপনি? না বলেন। মুক্তিযুদ্ধ না হইলে বাংলাদেশ হইতো না। যে মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হলো, সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না। মারে যে স্বীকার করতেছে না, সে তো সুসন্তান না। কিন্তু ফুলু ভাই, আপনি কি খেয়াল করেছেন যে 1 সপ্তাহ কম আগে জনাব মাহফুজ আলম একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ। আমি শুনেছি। তাইলে ওই পেজটা উনি এই বিতর্কটা উনি সৃষ্টি, তাইলে আমি যদি বলি অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, আপনি যেটাকে লিবিয়া, সিরিয়া, ইরাক দেখতেছেন, সেটা কি আপনার কাছে মনে হয় এটা আপনার ইন্টারপ্রিটেশনে আপনি এরকম দেখতেছেন?
আমার এইটা ইন্টারপ্রিটেশন তাদের কথায় আমি আপনাকে বলি, তাদের কথায় আমি এরকম দেখতেছি। কেন দেখতেছি? এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে, এটার যে কথাবার্তাগুলো তারা বলছে সব হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টির কথা। তা আপনি যদি সকালে একরকম কথা বলেন, দুপুরে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে একরকম বলেন, তা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন করিয়া। কিন্তু ফজলু ভাই, আপনি দেখতেছেন না, এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে। এই যুদ্ধ তো শেষ হয় নাই, এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে। ফজলু ভাই, আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন, যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে একটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে। এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে, আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে। বাংলাদেশের রাজনীতির মাঠে তাকানো, আমার কথাটা শুনতে হবে আপনাকে। চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে, চেতনায় ঘাটতি। জি, রাজনীতিতে প্রথম আসে ফিলোসফি, ইডিওলজি। রাজনীতির প্রথম কাজ হলো ফিলোসফি, ইডিওলজি। তারপরে আসবে আন্ডারস্ট্যান্ডিং, ফিলিংস, রিয়েলাইজেশন, থিওরি এন্ড প্র্যাকটিস। রাইট। আপনি যদি ফিলোসফিতে বারবার ওই লেখেন যে 52 থেকে 24, 71টা বাদ দিয়ে যদি আপনি 21, ওই যে এটা কি বলে 21শে ফেব্রুয়ারি মাস করেন, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আপনি 52 আর 24 করে ফেললেন, একারে পোস্টার করে ফেললেন, 71টা আপনি বাদ দিয়ে দিলেন। 71টা আপনাকে কি কামড়াইছে নাকি? যদি আপনি 71-এ না থাকেন, আমি ওদের সাথে থাকবো না। আর ছেলেরা যদি 71-এর সাথে থাকে, মুক্তিযুদ্ধের সাথে থাকে, বাংলাদেশের সাথে থাকে, যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে, 71 ঠিক আছে, তাদের যে নেতা, বাংলাদেশের নেতা শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, আতাউল গনি উসমানী, সামরিক নেতা, আই do hereby declare the independence of Bangladesh on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মেজর জিয়া, সেই খালেদ মুশাররফ, সেই 11টা সেক্টর মুক্তিযুদ্ধকে যদি তারা মানে, আমি কোনো ক্ষমতার দ্বারে তো আমি আপনি শুনছেন বুঝে আমি বলছি, আমাকে প্রধানমন্ত্রী দিল, আমি 10 দিনের সময় নিব যে আমার একটু চিন্তা করতে দেন, নিব কিনা। মন্ত্রী তো জীবনে কোনোদিন নিব, আমার এইগুলোর প্রতি কোনো খায়েশ নাই। তারা যদি এইটা মানে, ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে, কিন্তু মুক্তিযুদ্ধ না মানলে আমি যেই না মানবে তাদের বিরুদ্ধে থাকবো। ফজলু ভাই, আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেষ্টা ওই যে 71, 25 মানে 52 পরেই 52 পরে 24 এরকম 71 বাদ দিয়া কিনা, ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে 71 আছে আসলে, কিন্তু যেটা সামনে কম আসছে, মানে এটা আছে 1 আর 2 হলো আমি 71 যার কম আছে, বাপের নামটা যার ছোট করে লেখে, শাসার নামটা বড় করে লেখে, দেখি তো সে সুসন্তান না। কিন্তু ফজলু ভাই, এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম, এই 71টা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না। তারা তো 71কে ব্যবহার করছে, এটা বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, চূড়ান্তভাবে তো ব্যবহারই করছে। আওয়ামী লীগ তো বেচছে, বিএনপি করছে ব্যবহার। আপনারা অপমান করছেন কেন জানেন? হ্যাঁ, কারণ এই মাসুদদের নেতা, হ্যাঁ, সার্জিস আলম, ও আমার সন্তান। এগুলো শুনলে পরে ভাই যে কই মরতে ইচ্ছা করে। ও বলছে ইসলামিক ছাত্র শিবির ছিল এই আন্দোলনের ব্যানগার্ড। এই কথাটা ওরা আগে বললো না কেন? এই কথাটা খুব বলতো তারা না। কিন্তু ফজলু ভাই, আমি জাস্ট বেনিফিট দেওয়ার জন্য ওই ইসলামিক ছাত্র শিবির অনুষ্ঠানে গিয়া বলছে ইসলামিক ছাত্র শিবির আমাদেরকে সাহায্য করছে না, ও শহীদ মিনারে বলছে, ওদের মিটিং এ বলছে, সার্জিস নিজেদের মিটিং এ বলছে, ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ না। আমার তো ধারণা ছিল ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ বলছে। নো, ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সদস্য আমার মনে হয় যে ইসলামী ছাত্র শিবির, যাই হোক আমার মনে হয় যে ফজলু ভাই অনেকগুলি প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নগুলি আমি একটা কথা বলে দিই আপনাকে, জি, যাই মনে করুক, যে যা মনে করুক, যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে, আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না, এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে না। ওরা আমাকে কিন্তু ফজলু ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পর এটা ওরা প্রত্যাহার করলো, তো এটা তো ওরা বজায় রাখবে কেন? ওদের যে স্বভাবের পরিবর্তন হয় নাই, চরিত্রের পরিবর্তন হয় নাই, এরা যে 71 সনে রয়ে গেছে এটা প্রমাণ করলো। ওকে, আমি ফজলু ভাই অনেকগুলি প্রশ্ন অবতারণা করেছেন, আমি জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে ও কিছু বিষয় নিয়ে একটু জানতে চাইবো। তবে তার আগে দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে দর্শকদের কাছে আমরা একটা
প্রশ্ন করেছিলাম যে ছাত্ররা দল গঠন করবে, সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কমবে বলে মনে করেন কিনা? শতকরা 44% দর্শক মনে করেন যে হ্যাঁ এটা কমবে, আর নিরপেক্ষতা কমবে না মনে করেন শতকরা 56%। 63,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছে। ওই আমার কাছে এগুলা কোয়েন না তো। 77 বছর বয়স হয়েছে, কাইলো মরে যেতে পারে, আমার 90% বন্ধু মরে গেছে গা। ওইগুলা ওই যে আপনারা দেখান 56, 47, 77, হ্যাঁ। ওই ইলেকশন হলে হাসিনা 91%, এইগুলা রাখেন তো আপনারা। আর বিভ্রান্ত করেন না জাতিকে। আর বিভ্রান্ত আমি বললাম তো। জি। ইউনূস সাহেব এই কথাটা বইলা, হ্যাঁ, উনি যে আমি কতদিন বলছি যে 10 জন প্রধানমন্ত্রীকে জোড়া দিয়ে যত লম্বা হয় তার চেয়ে বেশি লম্বা ইউনূস সাহেব। এই কথাটা কে বলছে বাংলাদেশে? এটা আমি বলছি। আমি সারা ফজলুর রহমান সারা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ খুব কম না, কিন্তু এটাকে আপনি রিয়েলি মিন করেন যে 10 জন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইউনূস তার চেয়ে বড়? আমি মনে করি এই যে তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী, তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী মানে এটা আমার কাছে মনে হয় যে এটা ওভার স্টেটমেন্ট। উনি একটা প্রাইজ দিচ্ছেন, এটা ঠিক। উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ, এটা ঠিক। কিন্তু জনপ্রতিনিধি না, ঠিক আছে, এটা আপনার মতামত। আপনি মনে করেন যে উনি 10 জনের মতামত। আমি আপনাকে বলি না, উনি বিশ্বে আমাদের হয়ে নাম করেছেন, আমি একটু অবার বলে ফেলতে পারি, কিন্তু উনাকে আমি উনি কেন ছেলেরাই সব করছে এই একবার কইলেও শেষ হয়েছে, দুইবার কইলে প্রতিদিন কয় ছেলেরাই সব করবে। আচ্ছা, আল্লাহ, ঠিক আছে। এই কথাটা তো আমরা বলতে চাই যে আমরা শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান সবকিছুকে, সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, একক কর্তৃত্ব প্রকাশ করছে এবং বাংলাদেশকে একটা সিওর মতো চালাইতো, একটা কর্পোরেট জায়গার মতো, কারো কথা টথা কিছু শুনতো না। আমরা তো এটা বলতে চাই। শেখ হাসিনা আমাদেরকে কি বলছে খেয়াল করেন। শেখ হাসিনা আমাদেরকে বলছে যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশের মধ্যে এরকম মৌলবাদিতা, স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের উত্থান ঘটবে। আপনারা কি শেখ হাসিনার সেই বক্তব্যকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছেন? আপনি দেখেন যে এই যে ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র হিসাবে একটা কাগজ, সেই কাগজের মধ্যে 1.5 মাস ধরে এটা ছাপা ছিল, কিন্তু যে বাংলাদেশে মুক্তিযুদ্ধেরা ভুল করছে, মুসলমানরা বিপদে গেছে, এটা ছাপা ছিল। এটা নিয়ে প্রতিবাদ হওয়ার পর আমি নিজের কানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিকে এটাকে জাস্টিফাই করতে শুনছি, বলছে বিভিন্ন ধরনের মত পথকে নাকি এখানে এক করা হয়েছে। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা দিবেন? স্বাধীনতার পক্ষের সাথে শেখ হাসিনার স্বাধীনতা কি শেখ হাসিনার এটা কেমনে কমো? আমি এটা শেখ হাসিনার নিজস্ব সম্পত্তি, নিজস্ব সম্পত্তি। দেখেন খালেদ মহিউদ্দিন ভাই, স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তিকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আমি জানি না, কিন্তু আমি সংজ্ঞায়িত করতে গেলে আমি বলবো আহমেদ আফগানি যেটা লিখেছে তাকে সেজন্য শাস্তির মুখোমুখি হওয়া উচিত, এবং এর প্রতিবাদ আমরাও জানিয়েছি। আমরা একই সাথে তাদের যেই মুখপাত্র, যে সংবাদ পত্রটি মাসিক, সেটাকে আমরা বলছি সেটার এডিটর, সে তো এটা না পড়ে এটা ছাপাতে পারে না, তাকেও আইনের মুখোমুখি করা উচিত। কিন্তু তাই বলে ছাত্র শিবির করা সকলকেই স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তান বলতে আমি প্রস্তুত নই। আমি দেখেছি তাদের মধ্যে, আমি অনেক শিবির সন্তানকে দেখেছি, তাদের মধ্যে যে দেশপ্রেম আছে, যেটা ছাত্রলীগ এত ইনভলভ হতো, তাদের মধ্যে তার ন্যূনতম নেই। কিন্তু পাশাপাশি বাংলাদেশের ছাত্র দল, ছাত্র শিবির প্রত্যেকের মধ্যে আমি দেশপ্রেম দেখেছি। আমি এই দেশপ্রেমকে আমি কোন একজনের লেখার জন্য বা তাদের মুখপাত্রের নেতৃত্বস্থানীয় কয়েকজনের জন্য আমি তাদের সকলকে একই কাতারে রাজাকার। আমি অবশ্যই এই ব্যাপারে জনাব হান্নান মাসুদের সাথে আমি একমত। জনাব হান্নান মাসুদের সাথে একমত। জনাব ফজলুর রহমান, আপনি যদি একটা কোনো কিছু বলেন যে আপনি বড় অভিযোগ আনছিলেন। আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন, এই ছেলে আমার 3 জেনারেশনের ছোট ছেলে মানুষ, তার সাথে আমি মুক্তিযুদ্ধ, আদর্শ, বাম ডান কিছুই থাকবে না, সব মিলেমিশে করতে হবে। শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে। ওই যে এরা যেমন 6 মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল, তাদের নেতা মাহফুজ আলম বলছে 6 মাস লাগবে না, এরা 1 মাস পরেই বুঝবে আরো কি কয় এরা। আমি এই কথাটা বলে দিলাম, বাবারা তোমরা ভালো থাকো। কিন্তু একটা কথা আমরা চেয়েছিলাম যে যদি আসলে তাদেরকে রাজাকার আলবদর মনেই হতো, তাহলে 14-18 যখন তাদেরকে ধানের শীষ তুলে নিলেন, তখন কেন আমার ফজল ভাই প্রতিবাদ করেন? আমি তোমার বাবা, তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই, তুমি একটু শুনো। কারণ তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম, তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো। এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না। আমি আগে জানলে মহিউদ্দিন সাহেবরে আমি অন্য কিছু বলতাম। শুনো তুমি কথাটা, ফাউন্ডেশন কি বুঝায়? একটা বিল্ডিং এর ফাউন্ডেশন
বাংলাদেশের ফাউন্ডেশন কি, বাংলাদেশ নামটা কিভাবে হলো, কিসের মধ্য দিয়ে বাংলাদেশ? এটা তো নামটা ছিল পূর্ব পাকিস্তান, এটা বাংলাদেশ হলো কেমনে? তুমি 47-কে বলতেছো আজাদির যুদ্ধ, আজাদির যুদ্ধ তো 52 সনে শেষ হয়ে গেছে। 52 সনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না, যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কাইরে নিতে চাইলো। মাত্র 5 বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল। এরপরে 52 থেকে যে তোমার সাথে কি বলবো, 69, 71, তোমার বাবার জন্ম কত সনে আমি জানি না, আরো পরে হবে, আমার চেয়ে ছোট হবে তোমার বাবা। তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো, ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে 62, 64, 66, 69, 71 বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনে জয়লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছো। এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল, বীজ ফালাইছে বিরোধী দল, চারা লাগাইছে বিরোধী দল, হালিবাজ দিছে বিরোধী দল, ধান হলুদ করছে পানি দিছে বিরোধী দল। তোমরা এসে 1 মাসে কাইটা দিছো, 1 মাসে কাইটা দিয়ে তোমরা মনে না ফজলু ভাই একটা ছোট প্রশ্ন করতে চাই। আপনি যাদেরকে বলতেছেন ওরা আইসা কাইটা দিছে, ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন? একদম একদম, হয়তো বা আরো 15 দিন পরে হইতো, আরো 1 মাস পরে হইতো, কিন্তু হতো না। কে বলছে হয় নাই? একদম, কারণ জিনিসটা তো একদম পাকা ছিল তো। 17 বছরে হয় নাই। এটার উপায় আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব, মাথা নিচু করে একদম। আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাবো যে তারা এই নেতৃত্বটা দিছে, কিন্তু এর অর্থই না যে এই যে 15 বছর যাবৎ বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল কাটছে, লাখে লাখে মামলা খাইছে, শত শত গুম হইছে, এই সব বাদ দিয়া এই সন্তানেরা যদি বলে তারাই সব করে ফেলছে, তাইলে তাদের সাথে আমার কথা তারা পরে বুঝবে। ফজলু ভাই আমি একটু আপনার কাছে হাত জোর করে বলি, ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে। ওদেরকে ওরা যখন না, আপনি দেখেন ওরা যখন বিএনপি কে সরকারে আসতে বলছে, বিএনপি সরকারে আসে না, ওরা কি করবে? বিএনপি সরকারেও আসবে না, ডিস্টার্ব করবে, তো কেমনে হবে? মাসুদ আমার সন্তানের মতো। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট 80 সনে, ওই সময় ও জন্মগ্রহণ করে নাই। আমি 80 সনে ছাত্রলীগের প্রেসিডেন্ট, 83 পর্যন্ত এরশাদ বিরুদ্ধে আন্দোলনের আমি প্রধান নেতা। যেদিন জয়নাল, জাফর, মুজাম্মেল, কাঞ্চন, দীপালি শাহ, আমি প্রধান নেতা, আমি একা বক্তৃতা করছি। এগুলো তো এদেরকে বলে লাভ নাই তো এইসব কথা। তুফাইল আহমদরা কারা, শাহ মুয়াজ্জেমরা কারা, নূরে আলম সিদ্দিকে মুক্তিযুদ্ধ কারা করছে? এরা কি আন্দোলন সংগ্রাম করে এরা কি আন্দোলন করেই কইছে আমাকে মন্ত্রিসভায় নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো? এরা তো গিয়ে এখন গ্রামে গ্রামে বৈশা থাকে, ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা। এখন দল করবে, আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম। বাবারা একটা দল করো, তোমাদের দল অনেক বড় হোক, সব মানুষ তোমাদেরকে ভোট দেখ, তোমরা মানুষের কাছে যাও, গিয়া তোমরা দেশ চালাও। কিন্তু আমাদেরকে নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে, এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে, মুক্তিযুদ্ধের যে কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে। এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই, এটা আমাকে ধরতে হবে। এটা কে বলছে? জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে, যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে। তবে একটা কথা তোমাদেরকে বলি, এই দিন কিন্তু দিন না, দিস ইজ নট দ্য লাস্ট। এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না, কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম। তোমরা যেটা বলতেছো মে নট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি, এটা সেমিফাইনাল, ফার্স্ট রাউন্ডও হইতে পারে না। কিন্তু ফজলু ভাই আপনি কি ওদেরকে বেনিফিট অফ ডাউট দিবেন? ওরা তো প্রত্যাহার করলো, এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে, আজকেও হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে, যে লেখক এই লেখা লিখছে ও দাবি করে যে এডিটর এটা দেখা দেখে নাই সেটার, এটা তো ওর অবস্থান, অনেকের অবস্থা। কার কাছে দাবি করে? জামাতের কাছে। শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল, একটা ক্যাডার ভিত্তিক দল তো 1 সেকেন্ড লাগে শাস্তি নিতে। জামাতের নিচে কতদিন হয়েছে? আপনি তো নিচে না তো, বরং জামাত শিবিরের সেক্রেটারি যে, আমি আপনাকে কি বলবো, সভাপতি যে যেভাবে আমি হেলালের সাথে তর্ক করছে, আজিজুল বাড়ি হেলালের সাথে, মুক্তিযুদ্ধ যে সঠিক ছিল না, এটা কি ছিল, এইসব কুকথা আকথা বা ওই যে কুযুক্তি, আমি তো ছেলেদের সাথে আলাপ করতে না। আপনি ছেলেদের সাথে আলাপ করেন, আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে, এই মুহূর্তে 13,000 জনের বেশি এতে লাইভ দেখতেছে। আপনি আমাকে একটা কথা বলেন, আপনি বাংলাদেশের একজন, মানে আমি কি বলবো,
সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার। আমাদের যে 54 বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে, আপনি যাদেরকে 2 প্রজন্মের পরের 3 প্রজন্মের পরে, আমারও 2 প্রজন্মের পরের যাদেরকে এটা বুঝাইতে হইতেছে, এর জন্য কি আমরা দায়ী না? আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম? আমরা সব জায়গায় 100% দায়ী। 54 বছরের মুক্তিযুদ্ধকে সবাই আপনি আমার ওই বক্তব্য শুনবেন। আমি আমার সন্তানকে বলবো, ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকেই মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল। শুনছেন আপনি আমার এই বক্তব্যটা? এটা আমি কারে বলছি? যাকে আমি পৃথিবীর মধ্যে এক সময়ে, আমি আর বললাম না, শেখ মুজিবুর রহমানরে বলছি যে উনি ট্রেনটা ভুল লাইনে তুলছে। আমি বলছি, এটা উনারা বলছে, আমি বলছি মুক্তিযুদ্ধের লাইনটা প্রথম দিন থেকেই ভুল লাইনে উঠছে। এটা যাওয়ার কথা ছিল চিটাগাং, কিন্তু এটা টঙ্গী গিয়ে। কিন্তু ফজলু ভাই, আমার একটা আফসোস কি জানেন, যেই কথা আপনি ধরেন 1972, 73, 74 সালে আপনি বলতেছেন, 30 বছর 35 বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক, সেই কথাই যখন আবার ওরা বলে, ওর কাছাকাছি কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না, এটার কারণটা কি? আসলে না, ওরা তো মুক্তিযুদ্ধটাকে মাকে অস্বীকার করে। মাকে যে অস্বীকার করে সে সন্তান না। আমি তো মাকে অস্বীকার করি না। আমি বলি আমার মাকে ভুল পথে নেওয়া হয়েছে, আমি বলি সেইটা। আমি তো মাকে অস্বীকার করি না, তো মা অস্বীকার করে। তাই নাকি? আমি মুক্তিযুদ্ধ তো অস্বীকার করি না, আমি বলি মুক্তিযুদ্ধের ট্রেনটাকে ভুল পথে চালানো। আমি বলি তো সেটা শুধু ট্রেন ভুল পথে চালানো না, মুক্তিযুদ্ধের নাম কইরা মানে শোষণ, জনতোষণ, দুর্নীতি। মুক্তিযুদ্ধের নাম করে লাভ হইছে। ওই যে ছেলে এখন কথা বলতেছে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে, এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু 54 বছর বলেন। বাঙালির সন্তান কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান হইতো না। বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না। বাঙালির এই দেশে আদমজি, ইস্পাহানি, দাউদ, বাওয়ানির সাইকেলের গাড়ি দেখতাম, তার নাতিদের গাড়ি। আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ, আমি তাকে ধন্যবাদ দিব। সে বলছে আমি 4 কোটি টাকা দামের গাড়ি দৌড়াই। 4 কোটি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না। আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো। মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে 36,000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে। না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে, আর আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায়। মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না। আমার মনে হয় যে ভুল হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ। মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে, বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে। বাস দ্যাটস অল। আমি আপনাকে শেষবারের মতো আসব 1 মিনিটের একটা প্রশ্ন করার জন্য। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির, যেটা আমি প্রথমেই করেছিলাম, যে 54 বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন, সেটা আমরা আপনার কাছ থেকে শেষ কথা শুনবো। আমি জামাতও ধানের শীষ নিয়ে ইলেকশন করছেন। আপনি কেন সেদিন আপনি জামাতের সঙ্গে একই মার্কা নিয়ে ইলেকশনে, ওর এই কথাটার মধ্যে, কথাটার জন্য ওকে আমি ধন্যবাদ দিব। আমি যদি না করতাম তাহলে ভালো হতো, তাইলে আমার নীতিগত অবস্থানটা আরো শক্ত হতো। কিন্তু মাসুদকে আমি বলতেছি, ধানের শীষ মার্কাটা কিন্তু জামাতের না, ধানের শীষ মার্কাটা বিএনপির। এই মার্কার তলে কিন্তু তাদের কোনো মার্কা ছিল না। তাদের যে দাঁড়িপাল্লা মার্কা সেদিন হাসিনারা দেয় নাই। আমাদের মার্কার তলে এই জামাত আইসা আশ্রয় নিছিল, শেল্টার নিছিল। সেই শেল্টার মাস্টারকে যেদিন 5ই আগস্ট ঘটলো, মাসুদ স্বীকার করুক আর না করুক, জামাতের যে অফুরন্ত অবৈধ আকাঙ্ক্ষা, স্বপ্ন যে একা ক্ষমতা দখল করবে ওই আমাদের ছেলেপেলেদেরকে নিয়ে কইরা তারা তাদের মতো করে রাষ্ট্র চালাবে, বিএনপিকে বনি সদর বানায় ফেলবে, এবং বিএনপি হইল 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ হয়ে যাবে। এইটা জামাত কিন্তু প্রথম দিন থেকে করার পরে আজকের বাংলাদেশটা এত অন্ধকার হয়ে গেছে। আমার মুখ দিয়ে এত কিছু কথা বের হচ্ছে এই কারণে আমি জামাতের অন্যায় আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য রাষ্ট্র ক্ষমতায় আজকে এই জামালে গুলো লাগছে। মাসুদরা যেটা করে, এটা মাসুদরা একটা দল করুক, আমার বাবারা একটা দল করো সুন্দর করিয়া, এবং তোমরা মানুষকে বুঝাও কোন পথে তোমরা যাবা। তো তোমরা যদি মেজরিটি হও, আমি আগের থেকে তোমাদেরকে অভিনন্দন জানায় রাখলাম। এই ব্যাপারে কোনো আমার ডিফারেন্স নাই। আর আপনি যে বলছেন যে 1 মিনিট আমাকে দিলেন যে কোন সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে
জিনিসটা মানে সময়টা ছিল, সেই সময়টা হলো 10ই এপ্রিল থেকে 16ই ডিসেম্বর 1972 সন, মানে মোটামুটি ভাবে। হ্যাঁ জি, 10ই এপ্রিল 1971 সাল থেকে 10ই এপ্রিল 1971 সাল থেকে 71 না, 10ই এপ্রিল 1972, মুক্তিযুদ্ধের পরের কথা বলছি আমি, ওকে থেকে 4টা এবং আলটিমেটলি 16ই ডিসেম্বর পর্যন্ত মানে ওই পথে, মুক্তিযুদ্ধের পথে দেশটা চলছিল। কেন? তখন 309 ঘন্টা বিতর্ক করে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত হইতো, পরে এটা নষ্ট হয়েছে। এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম এটা কি বলছে, কবর দিয়ে দিতে চায়। বিরোধিতা তো একটু এমনিই করি না, এই শ্রেষ্ঠ ওই সময়টা 16 এর পর থেকে যা হয়েছে, 16ই ডিসেম্বরের পরে 7ই মার্চ আসছে, 73 ভোট হয়েছে 39টা সিটে। ওই সরকারের আমলেই 39টা সিটে আমার মনে যায় এই ফজলু ভাইয়ের কথা শোনা খুবই, মানে কি বলবো, খুবই আকর্ষণীয়, খুব চমৎকার, শুনতে ইচ্ছা করে শুধু, কিন্তু সময় নাই, আমাদের শেষ করতে হতেছে। কিন্তু 72-এর সংবিধানটা আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানগুলির একটা মনে করেন? সর্বশ্রেষ্ঠ বলে নাই তো, সবচেয়ে ভালো সংবিধানগুলি, সবচেয়ে ভালো সংবিধানগুলি না, শ্রেষ্ঠ সংবিধান এক। আচ্ছা, শ্রেষ্ঠ সংবিধান একটা, ওই 70 অনুচ্ছেদ থাকা সত্ত্বে প্রধানমন্ত্রীর কাছে 70 অনুচ্ছেদ, আমি আপনাকে বলি 70 অনুচ্ছেদ তখন বাস্তবতায় তো এটা তো অনেক সময় লাগবে। 70 অনুচ্ছেদ তো হইলে 54 কে 55 কে 56 সনে ওই যে এমপি এমএলএ হইয়া ভোট কেনাকাটা করে যেভাবে প্রতি 24 ঘন্টায় একবার সরকার বদল হইতো, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু 70 না, এটা আপনারা বলেন বহুবার, এটার বহু রকম রেমেডি সারা পৃথিবীতে আছে, আপনারা ওইটার দিকে আপনারা জান নাই। যাই হোক, আমার কাছে 70 আমি সমর্থন করি না। আমি 72-এর সংবিধানে ফজলু, আপনি খালি 72-এর সংবিধানে আপনার সাথে আমি আলাদা করে একদিন কথা বলবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যদি বদলাতে চাই, তাহলে আমাদের কি কাজ করতে হবে? আমরা যদি ভালো মানুষদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনি, তাহলে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হবে। বাংলাদেশের রাজনীতি যদি পরিবর্তন করতে চাই, তাহলে ভালো মানুষদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে বলতে হবে, তাদের কাছে কাছে যেতে হবে যে আপনি রাজনীতিতে আসেন। রাজনীতিতে যদি আপনি আসেন, তাহলে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাবে, রাজনীতিতে ভালো কিছু আসবে, রাজনীতিতে ভালো কিছু হওয়া সম্ভব হবে, দেশের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে। এমন কোনো লোক, যে লোক ভালো কাজ করবে এটা আপনার কাছে মনে হয়, সেটি যদি মনে হয়, তাহলে আপনি তাকে সাপোর্ট করতে পারেন। সে যেই দলের হোক না কেন, তাকে সাপোর্ট চোখ বুজে করবেন। অনেকেই বলতে পারেন যে ভালো মানুষদেরকে সাপোর্ট করার পর দেখা যায় সে পাল্টি মারে। এখন এমন একজন মানুষকে খুঁজবেন যাকে অনেক দিন ধরে চিনেন, অনেক দিন ধরে জানেন। তো এরকম মানুষ যদি আপনারা খুঁজে পান, তাহলে অবশ্যই তাদেরকে সাপোর্ট দেবেন। বর্তমানে ভালো মানুষ রাজনীতি থেকে অনেক দূরে চলে গেছে, রাজনীতিতে ভালো মানুষ নেই বলতেই চলে। আপনারা যদি ভালো মানুষ খুঁজতে চান, তাহলে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আলোচনা করবেন। একজন মানুষ যে কিনা রাজনীতি করতে চায় ভালোভাবে, তাকে কিন্তু রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, কারণ সে ওই পরিমাণ সাপোর্ট রাজনৈতিক মাঠ থেকে পাচ্ছে না, ভালো মানুষদের সাপোর্ট পাচ্ছে না। দেখেন, একজন অসৎ রাজনীতিবিদ যে অসৎ চিন্তাভাবনা নিয়ে রাজনীতিতে আসে, টাকা কামানোর জন্য, দখলবাজি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, তার পিছনে দেখবেন লোকের অভাব নেই। তো কিছু সংখ্যক নেশাগ্রস্ত ছেলেবেলের, নেশাগ্রস্ত মানুষ, যাদেরকে একটু নেশা খাওয়াইলে তারা ভুলে যায়, তারা নিজের বাপকেও কর দিতে ভুলে না। তো যাই হোক, এমন লোকদের কাছ থেকে দূরে থাকবেন। আমরা ভালো মানুষ যদি একত্রিত হয়ে রাজনীতির মাঠে চলে আসি, তাহলে এই সব খারাপ উদ্দেশ্যের যে মানুষগুলি, এই মানুষগুলো আমাদের কিছুই করতে পারবে না। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।